শুরু হচ্ছে আজকের গল্প তৃষা। কলমে বাবুরাম মণ্ডল। সর্বনাশ! এটা তো সেই মেয়ে যাকে কদিন আগে দেখতে গেছিলাম। অতিরিক্ত বড় লোক আর অসামান্য রূপের কারণে বাতিল করেছি। হাবাতে ঘরের ছেলে আমি। ঘটক ভুল করে নিয়ে গেছিল। বাপরে বাপ, জোর বাঁচা বেঁচেছি। কিন্তু মেয়েটা এত সকালে যাচ্ছে কোথায়? কেমন যেন অবিন্যস্ত দেখাচ্ছে ওকে। অস্বাভাবিক লাগছে। বেছে বেছে ট্রেনের এমন এক জায়গায় এসে বসেছি, একেবারে মেয়েটির মুখোমুখি। এই মুহূর্তে উঠে না গেলে চোখাচোখি হবেই, আর তাতে ভারী লজ্জার ব্যাপার হবে। মেয়েটি মাথা নিচু করে বসে আছে, কিছু যেন গভীরভাবে ভাবছে। কোন স্টেশন আসছে সেটা খেয়াল রাখছে না। আশেপাশে যারা বসে তাদের দেখছে না। হাতে ব্যাগ নেই, সঙ্গে কেউ আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। হঠাৎ মনে হলো নিশ্চিত পালাচ্ছে। বাড়ি থেকে কিছু না নিয়ে গোপনে বেরিয়ে এসেছে। রাতে ঘাপটি মেরেছিল কোথাও, এখন ট্রেন ধরে যাচ্ছে। আশেপাশে কোথাও ওর বয়ফ্রেন্ড আছে হয়তো। বারে বারে আমার চোখটা চলে যাচ্ছে ওর নিচু হয়ে থাকা মুখটার দিকে। এত সুন্দর মেয়ে আগে দেখিনি, সত্যিই দেখিনি। আশেপাশে অনেকেই ওকে দেখছে, মানে দেখতে বাধ্য হচ্ছে। এটা হাজারদুয়ারি এক্সপ্রেস, সব জায়গায় দাঁড়ায় না। কৃষ্ণনগর পার হয়ে ধুবুলিয়া ক্রস করতে হঠাৎ মনে হলো কেলেঙ্কারি করেছে। আমার নামার কথা তো কৃষ্ণনগর, আমি যাচ্ছি কোথায়? এরপর সেই বেথুয়া হয়ে গেল। আজকের মতো অফিস নট। বেথুয়া স্টেশন ঢোকার আগে হঠাৎ মেয়েটি চোখ তুলে চাইল। ওর নাম তৃষা। তখন জিজ্ঞেস করে জেনেছিলাম। ও আমাকে দেখতে পেয়ে একেবারেই খুশি হলো না, আরো মন মরা হয়ে গেল। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন তো এমন ছিল না। কি সুন্দর হাসছিল, কটকট করে কথা বলছিল, একেবারে ছোট বাচ্চাদের মতো। তবে কি ওর জীবনে কোনো ঝড় বয়ে গেছে? অথবা যার সঙ্গে পালাচ্ছে সে এসেছে কিনা নিশ্চিত নয়। এসব ভেবে একটু কথা বলার লোভ হলো আর কি। এটা আমার স্বভাব দোষ। বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। পরিচিত লোক দেখলে তো একদমই নয়। সে কারণেই বাবা বলে ঠোঁট কাটা। ধ্যাত্তেরিকা! নিজের উপর নিজেই বিরক্ত হয়ে উঠলাম। কি বলতে কি বলবো ঠিক নেই। যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলি, থাক বাবা। মেয়েটি এবার নড়ে চড়ে বসলো, একটা হাই তুলল। তারপর আবার যেমনটি মনমরা হয়ে বসেছিল তেমনই উদাসী হয়ে বাইরে তাকিয়ে রইল। আমাকে দেখেও দেখল না। ইট ইজ অপমান। আমি আগেই জানতাম এই মেয়ে আমার মতো করলাকে পছন্দ করবে না। এখন সেটাই প্রমাণ হলো। বড় বাঁচা বেঁচে গেছি, বাপরে বাপ। আর কিছুটা যাবার পর বোঝা গেল ওর সঙ্গে কেউ নেই, নইলে এতক্ষণে কথা বলতে আসতো, অথবা আমায় দেখে লজ্জায় উঠে যেত। মেয়েটি এসে নামলো মুর্শিদাবাদ স্টেশনে। পিছে পিছে বাধ্য হয়ে আমিও নামলাম। একে একে সমস্ত লোক স্টেশনে ফাঁকা করে বেরিয়ে গেল, কিন্তু তৃষা গেল না। একভাবে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ রোদের মধ্যে। কি করব? আমিও দাঁড়িয়ে আছি একটু দূরে, লক্ষ্য রাখছি। নিশ্চিত কিছু সমস্যা আছে বোঝাই যাচ্ছে। সঙ্গে কেউ নেই, ইভেন ব্যাগ পর্যন্তও নেই। সম্ভবত মোবাইলও নেই। নইলে এতটা পথ আসলো, একবারের জন্য হলেও বের করতো। হঠাৎ দেখি ধীরে ধীরে আমার দিকে আসছে। অত্যন্ত ক্লান্ত লাগছে ওকে। মনে হয় কাল সারা রাত ঘুমায়নি, খুব বিধ্বস্ত। এভাবে একটা মেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো, গার্জিয়ান জানে না? আশ্চর্য! কি কোয়ালিটির বাপ মা! তৃষা মাথা নিচু করে এসে দাঁড়ালো আমার একেবারে কাছে। মনে হলো চোখে জল, গাল দুটো লাল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নিচু করেই বলল, আমাকে কাকসা গ্রামটায় নিয়ে যেতে পারেন? পোস্ট অফিস গুধিয়া, চ্যাটার্জি বাড়ি। এই এতক্ষণ পর কথা বলার সুযোগ পাওয়া গেছে। কিন্তু ওই গ্রামটায় যাচ্ছে কেন? তবে কি ওর বয়ফ্রেন্ড ওই গ্রাম থেকে আসার কথা ছিল? আসেনি? যদি তাই হয় তাহলে আমি নিয়ে যাব কেন? এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু কিছু বলার আগে চেয়ে দেখি তৃষা রীতিমতো হাঁটা দিয়েছে, অনেকটা দূর চলে গেছে। কোনো কিছু না বুঝে একটু দৌড়ে ওর কাছাকাছি গিয়ে বললাম, ঠিক আছে, নিয়ে যাচ্ছি। একটু ছায়ায় বসুন, জিজ্ঞেস করে আসি গ্রামটা কোন দিকে। মেয়েটা তো ভারী টেটিয়া, হেভি তেজ। হুটহাট এদিক ওদিক চলে যাচ্ছে। দৌড়ে একজন দোকানদারের কাছে গিয়ে কাকসা গ্রামের কথা জিজ্ঞেস করলাম। লোকটি তর্জনী উঁচু করে পূর্ব দিকে দেখিয়ে দিল, মুখে কিছু বলল না। আরেকটি দোকানদারকে জিজ্ঞেস করলাম। তিনি জানালেন এখান থেকে 8-10 কিলোমিটার বাস ধরে যেতে হবে। কি জ্বালা, সে তো অনেক দূর। এবার কি করি? একবার বলেই ফেলেছি, না গেলেও হবে না। মনে মনে বিরক্ত হলাম নিজের নির্বুদ্ধিতার জন্য।
ডেকে বিপদ কোলে নিলাম। তৃষা বসেনি, দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কাছে যেতে বুঝলাম চোখ থেকে এখনো জল ঝরছে। দেখে মায়া হলো, মনে মনে কষ্ট পেলাম। বুঝে উঠতে পারছি না মেয়েটির হয়েছে কি, কেন এমন করছে। দুজন স্টেশনের বাইরে এলাম, যেখান থেকে টমটম ছাড়ে। প্রচুর টোটো চালক, টমটম চালক উৎসুক চোখে তাকিয়ে একেবারে ঘিরে ধরলো আমাদের। সবাই হাজারদুয়ারি দেখাতে নিয়ে যেতে চায়। কাকসা যাবার কথা শুনে সবাই সরে গেল। শুধুমাত্র একজন ট্যাক্সি ড্রাইভার এগিয়ে এলো, সে যেতে রাজি। যখন চ্যাটার্জি বাড়ির কথা বললাম, তখন কেমন সন্দেহ চোখে ড্রাইভারটা তাকালো আমাদের দিকে, যেন আমরা বাংলাদেশ বর্ডার টপকে এদেশে চলে এসেছি। ড্রাইভার আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গেল। আপাতমস্তক দেখে ভয়ের তো দৃষ্টিতে বলল, ওটা তো ভুতুরে বাড়ি, ও বাড়িতে কেউ থাকে না। সর্বনাশ, ড্রাইভার আবার বলে কি ভুতুরে বাড়ি, কেউ থাকে না মানে? ওটা কি তবে তৃষার বয়ফ্রেন্ডের বাড়ি নয়? ভারী ফ্যাসাদ তো দেখছি। হঠাৎ মনে হলো তৃষা একটা ভুতুরে বাড়ি যাবে কেন, যে বাড়িতে মানুষই থাকে না? উনি যে ভূত নয় তো, মায়াবী মেয়ে নয় তো? এসব ভেবে গাটা কেমন ছমছম করে উঠলো। কপাল ঠুকে শেষ পর্যন্ত কাকসা গ্রামটা এলাম। পুরুষ মানুষ এত ভয় করলে হয় না, তার উপর দিনের বেলা। পথে তৃষার সঙ্গে আর কথা হয়নি, সে শুধু কেঁদেই চলেছে। রাস্তার উপর দূর থেকে একটা ফাঁকা পরিত্যক্ত ভাঙা একতলা বাড়ি দেখিয়ে ড্রাইভার সেখানে গাড়ি ঘুরিয়ে আমাদের নামিয়ে হুশ করে চলে গেল। ড্রাইভারের আচরণও কেমন যেন সন্দেহজনক। বোঝা গেল বাড়িটা সত্যি সত্যি ভুতুরে। ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আমরা দুজন। আশেপাশে বাড়িঘর নেই, মানুষজন নেই। তবে একটু দূরে জমিতে কাজ করছে কিছু কৃষক, তারা দূর থেকে আমাদের দেখছে। রহস্য ঘেরা গৃহটি তাকিয়ে দেখলাম। আম, কাঁঠাল আর ঘেটু গাছে বাড়িটা ঘিরে রেখেছে। ছাদে পুরোনো দিনের টিভি অ্যান্টেনা ভেঙে একদিক ঝুলে আছে। পথের দুদিকে সবুজ ক্ষেত, দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। গ্রামের মধ্যে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে মোবাইল টাওয়ার। একটা লোক মাঠ থেকে উঠে আমাদের দিকে এগিয়ে আসছে। উদম গা, লুঙ্গি পরা, মাথায় বাঁশের টোকা, পায়ে এক হাঁটু কাদা। সম্ভবত তিনি নতুন আগন্তুক দেখে সতর্ক করতে চান। হঠাৎ পাশে তাকিয়ে দেখি তৃষা নেই। বাড়িটির দিকে তাকিয়ে দেখি তৃষা জঙ্গল ঘেরা সেই পরিত্যক্ত ভুতুরে বাড়িটিতে পাগলের মতো দৌড়ে ঢুকছে। লোকটি আমার পাশে এসে দাঁড়ালো, ভয়ার্ত দৃষ্টিতে দেখলো, চোখ দুটো বড় বড় করে একটু হাসার চেষ্টা করলো। আমার উদ্বেগ বাড়ছে। তৃষা দৌড়ে কোথায় গেল? জঙ্গল ভর্তি বাড়িটিতে সাপখোপ থাকতে পারে তো, গর্ত থাকতে পারে, হোঁচটকে পড়ে যেতে পারে। উদ্ভ্রান্তের মতো মেয়েটি গেল কোথায়? লোকটির হাতে ধারালো কাস্তে, সম্ভবত আলে ঘাস কাটছিলেন। কাস্তেটি ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে এক নিঃশ্বাসে বললেন, কোনটা থেকে এই চেন? বাড়িতে কেউ থাকে না গো, ভূতের বাড়ি, জানেন না? আশেপাশে বাড়ি নেই, দেখছেন না? ভয় সব পেলেছে। লোকটির প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই, ইচ্ছেও নেই। তবু শুকনো হাসি উপহার দিয়ে আমি এক দৌড়ে তৃষা যে পথে পুরো বাড়িটিতে ঢুকেছে সেই দিকে অতি দ্রুত আমিও হাঁটতে শুরু করলাম। একটু যেতেই দেখলাম তৃষার চুটি উল্টে পড়ে আছে ঘাসের উপর। অনেকটা জায়গায় ছোট ছোট অচেনা ঘাস চাপা খাওয়া। বুঝতে দেরি হলো না, মুখ থুবড়ে পড়ে গেছিল তৃষা। আরো খানিক এগিয়েও তৃষার দেখা পেলাম না। উদ্বেগে দাঁড়িয়ে পড়লাম। পায়ের দিকে তাকিয়ে বুঝলাম একসময় বাড়িটির উঠোন ছিল এখানে। এবার সত্যি সত্যি ভয় করতে লাগলো। হঠাৎ তৃষা গেল কোথায়? মুহূর্তে মিলিয়ে গেল, এইটুকু সময়ের মধ্যে মিলিয়ে গেল। অশরীরা শুনেছি এইভাবেই মিলিয়ে যায়। সময় বুঝে লাফ দিয়ে ঘাড়ে এসে পড়ে, ঘাড় মুটকে রক্ত খায়। সত্যি সত্যি কি তৃষা তাহলে ভূত? ছলনায় ভুলিয়ে এতটা এনেছে আমায়। হঠাৎ একটা কান্নার শব্দ পেলাম, চমকে উঠলাম। সর্বনাশ, এর মধ্যে তৃষাকে সাপে কাটেনি তো? আবার মনে হলো মায়া কান্না নয় তো, অশরীরীদের কান্না নয় তো? সতর্ক হয়ে কান খাড়া করে ভালো করে শুনলাম। না, মানুষের কান্নার মতো মনে হচ্ছে। তৃষারই কান্না। শুধু কান্না নয়, কিছু একটা বলছে ফুপিয়ে ফুপিয়ে। জঙ্গল ভেদ করে দৌড়ে গিয়ে দেখি একটা ছোট্ট ঢিবির মতো জায়গায় তৃষা উপুর হয়ে শুয়ে, দুহাত মাথার উপর দিয়ে ছড়ানো, মাটি খামচে ধরেছে, অঝরে কাঁদছে আর বলছে, মাগু দেখো,
আমি এসেছি, তোমার মেয়ে। আমার জন্য তুমি মরেছ, হত্যা করেছ, আমার জন্য। তৃষার কথা শুনে চমকে উঠলাম। ওর মা হত্যা করেছে? ওটা ওদের গ্রামের বাড়ি ছিল। তাহলে সেদিনও কাকে মা বলে ডাকছিল? ও ওই বাড়ির মেয়ে নয়? তৃষা অনাথ, পালিতা কন্যা। ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। খুব কষ্ট হচ্ছে ওকে দেখে, ওর কান্না দেখে। ও আমায় দেখে উঠে বসলো না, শুধু কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা, তুমি কষ্ট পেও না মা। সব দোষ আমার, সব দোষ আমার। তোমার পেটে কেন আমি হয়েছি? বাবা তোমায় দেখতে আসেনি, আমায় দেখতে আসেনি। সব দোষ আমার। তোমার পেটে ছেলে হলে তোমায় মরতে হতো না মা। সব দোষ আমার, এই অভাগীর দোষ। ছেলে হয়নি বলে ওর বাবা ওর মাকে দেখতে আসেনি, সেই জন্য ওর মা এমন করেছিলেন। উফ ভগবান! কিন্তু আশ্চর্য, এতদিনও জানতো না, গতকাল জেনেছে সেটা। কি ভয়ঙ্কর! তাহলে যে বাড়িতে ওকে দেখতে গেছিলাম, ওরা কারা? ভালো ভালো কথা বলছিল সেই সময়, ওই লোকগুলো কারা? সব মুখোশধারী, বড় লোকের আড়ালে শয়তানি। এ সময় হঠাৎ তৃষা আমার ডান হাতটি চেপে ধরল, টেনে গলার কাছে নিয়ে গেল। হাতখানি কণ্ঠনালীতে চেপে ধরে বলল, আমায় মেরে ফেলুন, গলা টিপে মেরে ফেলুন। মেয়ে জন্ম পাপের, মেরে ফেলুন আমায়। ওর কষ্ট দেখে আমার দু চোখ বেয়ে জলের ধারা বইছে, বুক ফেটে যাচ্ছে তৃষার কথাগুলো শুনতে শুনতে। ওকে নয়, যেন আমার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে কেউ। অনেকক্ষণ পর ধীরে ধীরে ওর মাথাটা তুলে আমার কোলে স্থাপন করে বললাম, ওভাবে বলবেন না। আপনারা না থাকলে আমাদের যে জন্মই হতো না। পৃথিবীতে মানুষ বলে কারো জন্মই হতো না। আর মেয়ে সন্তান জন্মানোর জন্য তো বাবারাই দায়ী, মায়েরা তো নয়। ও আমার কোলেই মাথা লুকিয়ে আবার কাঁদছে, কেঁদেই চলেছে। এই মুহূর্তে কি বললে ওর কষ্ট লাঘব হবে বুঝতে পারছি না। কোনো বাবা এত নির্মম হতে পারে? কন্যা সন্তান হয়েছে বলে তাকে দেখতে আসবে না? এরা মানুষ? অনেকক্ষণ পর নিজের চোখ নিজেই মুছে বললাম, আপনি কি আপনার মামার বাড়ি, মানে? তৃষা প্রশ্নের কোনো উত্তর দিল না। কাঁদতে কাঁদতে শুধু কোলের মধ্যে রাখা মাথাটা নেড়ে সম্মতি জানালো। না, ওকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা আমার নেই। শুধু কেন জানি না ওর ব্যথায় ভেতরটা আমার ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। টপ টপ করে জল পড়তে লাগলো চোখ থেকে। অনেকক্ষণ অনেকক্ষণ পর ভেজা চোখ নিয়ে উঠে বসলো তৃষা। চোখ দুটো ফুলে গেছে ওর। সেই চোখ দিয়ে এক পলক দেখলো আমায়, তারপর আবার কেঁদে ফেললো। অজান্তেই নিজের হাত দুটো বাড়িয়ে দিলাম। ও হঠাৎ আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে লাগলো, আমার পেটে মেয়ে হলে তুমি দেখতে আসবে তো? বলো না, দেখতে আসবে তো? আমার পেটে মেয়ে। আর বলতে পারলো না তৃষা, জ্ঞান হারিয়ে ফেললো আমার বুকে। এক অজানা ব্যথায় আমার চোখে ছুটে আসছে বন্যার মতো জল। দুহাতে ওকে জড়িয়ে ধরে বললাম, আসবো তৃষা, আমি আসবো, আমি আসবো। শেষ হলো আজকের গল্প, তৃষা। কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম বাবুরামের গান গল্পের পাতা থেকে।